Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. Today is 10th July 2025 and on this day I am going to discuss the very important updates with respect to editorial, daily news. তার complete analysis থাকবে. These are some of the headlines যেগুলো নিয়ে আজকের ক্লাসে in details conceptual clarity সাথে ডিসকাশন থাকবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ডিসকাশন। বিফোর মুভিং টু দিস ক্লাস আই ওয়ান্ট টু জাস্ট ডিক্লেয়ার সামথিং যে আমি প্রত্যেক দিন ফ্রম দ্য বেস্ট অফ মাই ক্যাপাসিটি চেষ্টা করি এই এডিটোরিয়াল অ্যানালিসিস তোমাদের কাছে দেওয়ার, বাট মাঝে মধ্যে অ্যাটলিস্ট এক বা দুদিন এমন কিছু সিচুয়েশন থাকে যখন হয়তো আমাকে একদম সকালবেলা আর্লি মর্নিং কোনো ইন্সপেকশন বা ফিল্ডের জন্য আমাকে বেরিয়ে যেতে হয়। সেই দিনগুলোর জন্য আমি পারি না, চেষ্টা করলেও আমি পারি না এই এডিটোরিয়াল অ্যানালিসিসগুলোকে পাবলিশ করার, কারণ বিকজ আমার কাছে নিউজ পেপার আসে সকাল 7টা নাগাদ, তারপর আমাকে পড়তে হয়, অ্যানালিসিস করতে হয় এবং বিফোর আমি অফিস জয়েন করার আগে আমি চেষ্টা করি এই ভিডিওগুলোকে তোমাদের জন্য আপলোড করে দেওয়ার। ফর এক্সাম্পল কালকের দিনে তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো 9 তারিখের ভিডিও কেন আসেনি, বিকজ কালকে আমি সকাল 7টার সময় বাড়ি থেকেই বেরিয়ে গেছিলাম এবং আমার বাড়ি ঢুকতে ঢুকতে রাত 9টা বাজে। আমার পক্ষে সম্ভব ছিল না রাস্তার মধ্যে বা অন দ্য ওয়ে ফিল্ডে থাকাকালীন এই ধরনের ভিডিও আপলোড করার। তো মাঝে মাঝে যদি একদিন দুদিন স্কিপ হয় তো ওই জায়গাটা তোমরা বুঝতে পারবে যে আমি ভীষণ সেই জায়গায় আজকে অ্যাভেলেবেল থাকি না, দ্যাটস ওয়াই আই এম ক্যাপাবল টু আপলোড দ্য ভিডিও। আর সেটা নিয়ে ভীষণ দুশ্চিন্তা করার কিছু নেই, একদিন বা সব মানে মাসে একটা বা দুটো ক্লাস যদি মিসও হয় সেটাকে আমি পরের দিনের ভিডিওতে আপডেট দিয়ে দেবো যে কী কী ডেভেলপমেন্ট হয়েছে। তো সেই জায়গায় তোমাদের প্যানিক করার বা একদিন মিস হয়ে গেল এটা ভেবে খুব দুশ্চিন্তা করার দরকার নেই। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস 10th July. So this is the front page of the Hindu newspaper where we can see there are three important updates. One is the first news with respect to the ED Enforcement Directorate, এই জায়গা থেকে একটা আলোচনা থাকবে। নেক্সট আমরা কালকে দেখব ভদোদরা গুজরাটে কিন্তু একটা ইম্পর্টেন্ট খুব বাজে সিচুয়েশন হয়েছে যেখানে কিন্তু একটা ব্রিজ কোল্যাপস করে গেছে। দ্য থার্ড নিউজ ইজ উইথ রেসপেক্ট টু দ্য কি টার্ম ইন PR অ্যান্ড দ্য রিলেশন উইথ দ্য সেন্সাস। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকের ফার্স্ট নিউজ, দ্যাট ইজ দ্য 12 কিল্ড অ্যাজ দ্য কি ব্রিজ কোল্যাপসেস ইন ভদোদরা ইন দ্য গুজরাট। কোন রিভারের ওপর এটা হয়েছে এটা মনে রাখবে, এটা মাহিসাগর রিভারের ওপর ইনসিডেন্টটা হয়েছে এবং এই ইনসিডেন্টটা নিয়ার দ্য সিটি অফ ভদোদরা এটা হয়েছে। এবং আমরা যদি দেখি গুজরাটের এখানে মাহিসাগর রিভার এবং যে ব্রিজটা কোল্যাপস করেছে তার নাম হচ্ছে গম্ভীরা ব্রিজ। তাহলে এই তিনটে ইম্পর্টেন্ট, ওয়ান গম্ভীরা ব্রিজ জায়গার নাম এবং নদীর নাম। ঠিক, এবার এই নদীটা নিয়ে যদি আমরা ডিসকাশন শুরু করি, দিস ইজ দ্য মেন ইম্পর্টেন্ট রিভার। আমরা যদি দেখি আমরা ভূগোলের পাতায় প্রচুরবার পড়েছি, উই আর অল নো দ্য নেম অফ দ্য মাহি রিভার। মাহি রিভারের যে ইন্টেন্সিভ ফ্লো ক্যাপাসিটি সেই জায়গায় দাঁড়িয়ে মাহি রিভারকে নিয়ে যখন আমরা আলোচনা করি এবং মাহি রিভার যখন গুজরাটে এন্টার করে, মাহি রিভারকে অনেক জায়গায় গুজরাটে কিন্তু মাহিসাগর রিভার বলা হয়, অ্যান্ড দিস ইজ দ্য মাহিসাগর রিভার যার ওপর এই গম্ভীরা ব্রিজকে কোল্যাপস করতে দেখা গেছে। তো আমরা যদি দেখি ইন্ডিয়ার মধ্যে পার্টিকুলারলি মধ্যপ্রদেশ দেখি, মধ্যপ্রদেশ ইজ দ্য অরিজিন প্লেস অফ দ্য মাহি রিভার। মধ্যপ্রদেশ থেকে এই নদী উৎপন্ন হয়, তারপর সাম পার্টস অফ দ্য রিভার ফ্লোজ থ্রু দ্য স্টেট অফ রাজস্থান এবং লাস্ট পোর্শনে এটা গুজরাটে এন্টার করে। আহমেদাবাদ এই ধরনের সিটির চারপাশ দিয়ে আমরা যদি লোকেশনটা ট্র্যাক করি তারপরে কিন্তু গালফ অফ খাম্বাতে গিয়ে মাহি নদী মিশেছে। তাহলে মাহি নদী অরিজিনেট করেছে বিন্ধিয়া রেঞ্জের কাছ থেকে মধ্যপ্রদেশে, দেন টার্নিং টুয়ার্ডস দ্য নর্থ ওয়েস্টার্ন ডিরেকশন এটা এন্টার করে রাজস্থান স্টেটে, আফটার দ্যাট এটা এন্টার করে গুজরাটে এবং নিয়ার দ্য ভদোদরা সিটি এটা কিন্তু আমাদের সিতে মেলে এবং গালফ অফ খাম্বাতে গিয়ে এটা কিন্তু মিশে যায়। এরপর আমরা যদি এন্টায়ারলি দেখি, আমি জুম আউট করি এই পিকচারটাকে, তাহলে আমরা দেখবো, দেখো দিস ইজ দ্য লোকেশন অফ মধ্যপ্রদেশ, দিস ইজ দ্য রাজস্থান অ্যান্ড দিস ইজ দ্য গুজরাট স্টেট অফ ইন্ডিয়া, যা তিনটে স্টেটের মধ্যে দিয়ে মাহি রিভার ক্রস করেছে। এবং মাহি সাগর বলা হয় পার্টিকুলারলি গুজরাটে, এবং গুজরাটে মাহি নদীর তীরে একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টও আছে যার নাম হচ্ছে মাহিসাগর ডিস্ট্রিক্ট। ওকে, নাও ট্রপিক অফ ক্যান্সারকে এই মাহি নদী দুবার কাট করে। এখান দিয়ে যখন ট্রপিক অফ ক্যান্সার পাস করে দেখা যায় যে এই মাহি নদীকে দুবার ক্রস করে এই ট্রপিক অফ ক্যান্সার। অ্যানাদার ইম্পর্টেন্ট স্ট্যাটিক পোর্শন উইথ রেসপেক্ট টু দিস নিউজ ইজ 3 ইম্পর্টেন্ট ড্যামস আর লোকেটেড অন দ্য মাহি রিভার। ওয়ান ইজ দ্য বানসুয়ারা ড্যাম, যেটা রাজস্থানে মাহি নদীর ওপর কনস্ট্রাক্ট করা হয়। অ্যানাদার 2 ড্যামস আর লোকেটেড অন দ্য গুজরাট, সেটা হচ্ছে কাতনা ড্যাম বা কাদোনা ড্যাম, আর একটা হচ্ছে ভানাকবাড়ি ড্যাম। যেই দুটো ড্যাম কিন্তু তৈরি করা হয়েছে অন দ্য মাহি রিভার ইন দ্য স্টেট অফ গুজরাট। ওকে, হোপফুলি ইট ইজ নাও ক্লিয়ার টু অল অফ ইউ। নেক্সট আমরা যদি দেখব, উইল সি দ্য নিউজ এটা
ইডি সার্চেস 11 লোকেশন ইন দ্য ডানকি রুট কেস। এই কেস নিয়ে আমাদের জানতে হবে না, বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট দ্য ফাংশনিং, হাউ ইট ওয়ার্কস এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট। পার্টিকুলারলি এই ইডি ডিপার্টমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অর্গানাইজেশন যেটা ইনভেস্টিগেশন করে অফ অফেন্সেস, পার্টিকুলারলি কি অফেন্সেস, মানি লন্ডারিং এবং ফরেন এক্সচেঞ্জ ল রেসপেক্টে কোনো ভায়োলেশন হলে সেই জায়গায় যে টাকা পয়সা বা ফরেন এক্সচেঞ্জ রিলেটেড কোনো যদি ম্যালফাংশনিং হয় সেখানে যে অথরিটি, নোডাল অথরিটি আছে, দ্যাট ইজ দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এটা ফাংশন করে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ ফিনান্স। নেক্সট, এর কাজ কি? মেনলি ইনভেস্টিগেশন, একটা এজেন্সি যেটা কিন্তু ফাংশন করে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল, কনস্টিটিউশন, এটা ফাংশন করে। ইডির যে পার্টিকুলার জেনেসিস যদি আমরা দেখি, এটা ব্যাক ইন 1956, এটার অরিজিনেশন আমরা দেখতে পারবো। এটাকে তৈরি করা হয় এনফোর্সমেন্ট ইউনিট হিসাবে এবং ইট ওয়াজ ফর্মড ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। নেক্সট, পরবর্তীকালে এই সময় থেকে এদের কাজ ছিল যে তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতার সময় ফরেন এক্সচেঞ্জ রিলেটেড যে অ্যাক্ট ছিল, ফেরা অ্যাক্ট, FERA, এখান থেকেও কোয়েশ্চেন দেয়, আমাদের WBCSেও কোয়েশ্চেন্স এসছে, দ্যাট ইজ দ্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। সেটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে মনিটর করার জন্য এনফোর্সমেন্ট ইউনিট তৈরি করা হয়। পরবর্তীকালে এর হেডকোয়ার্টার কোথায় ছিল? দিল্লিতে, এবং সেটাকে হেড করতো লিগাল সার্ভিস অফিসার্সরা অ্যাজ দ্য ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট। পরবর্তীকালে এর দুটো ব্রাঞ্চ তৈরি হয়, ওয়ান ইজ ইন বোম্বে, অ্যানাদার ইজ অ্যাট ক্যালকাটা। 1957-এ আমরা যদি দেখি, এই এনফোর্সমেন্ট ইউনিটকেই কিন্তু রিনেম করা হয় উইথ দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদি তাহলে কোয়েশ্চেন দেয় ইডি কবে তৈরি হয়, অ্যান্সার হবে 1957। যদি কোয়েশ্চেন হয় ইউ কবে তৈরি হয়, এটা তৈরি হয় কিন্তু আমাদের 1947-এর সময় তৈরি হয়ে যায়, কিন্তু তারপরে 1957-এ এর নাম চেঞ্জ করা হয় অ্যাজ ইডি, এবং এর মেনলি দুটো ব্রাঞ্চ, অ্যানাদার ব্রাঞ্চ অপারেটেড হয় ফ্রম মাদ্রাস, এই জায়গা থেকে। এরপর আমরা যদি দেখি উইথ দ্য প্যাসেজ অফ টাইম, এই যে ফেরা অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947, এটাকে রিনেম করা হয় বা রিপ্লেস করা হয় উইথ এ নিউ অ্যাক্ট, দ্যাট ইজ দ্য ফেরা অ্যাক্ট 1973। ওকে, এই ফেরা অ্যাক্টের যে গভর্নিং যে দায়িত্ব, মানি লন্ডারিং রেসপেক্টে পুরো ফাংশনিং, সেটা কিন্তু ইডির দায়িত্ব, ইডির কাছে আছে। এবং আমরা যদি দেখব ইয়ার অফ 1991 অনওয়ার্ডস আমাদের কান্ট্রিতে কী আসে, LPG রিফর্ম, লিবারাল আমরা ইকোনমির দিকে যাই, প্রাইভেটাইজড ইকোনমির দিকে যাই এবং গ্লোবাল ইকোনমির সাথে আমরা কানেক্টেড হতে চাই। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ফেরা অ্যাক্ট 1973-কে পরবর্তীকালে রিপিল করা হয়, রিপ্লেস করা হয় উইথ এ নিউ ল। দ্য নিউ ল ইজ নেমড অ্যাজ ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অ্যান্ড FEMA ইজ দ্য নিউ নেম অফ দ্য অ্যাক্ট, যেটা পাস করানো হয় 1999 সালে এবং 2000 সাল থেকে ইন এফেক্ট আসে এই FEMA অ্যাক্ট। এবং এই FEMA অ্যাক্টের পাশাপাশি ইডির মেন আরও একটা কাজ হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002-এর আন্ডারে যত কাজ, সেটা কিন্তু ইডির দ্বারাই গভর্ন হয়। তার মানে আমরা দুটো দেখলাম ইডির ফাংশনিংয়ের রেসপেক্টে দুটো অ্যাক্ট নাম মনে রাখবে, ওয়ান ইজ FEMA অ্যাক্ট 1999, অ্যানাদার ইজ মানি লন্ডারিং অ্যাক্ট PMLA 2002। এই দুটোকে গভর্ন করার কাজ হচ্ছে আমাদের বর্তায় কার ওপর? ইডির উপর। সো হোপফুলি ইট ইজ নাও ক্লিয়ার টু অল অফ ইউ। নাও moving to the next portion, third news of the day, no decision yet on updating the NPR along with the census. আমরা জানি সেন্সাস 2027-এ পাবলিশ হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কে দায়ী? রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড দ্য সেন্সাস কমিশনার আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ হোম মিনিস্ট্রি, এই কাজটা করানো হবে। এবং এখানে বলা হচ্ছে সেন্টার কিন্তু কোনো ডিসিশন নেয়নি যে এই সেন্সাসের ডেটার সাথে NPR, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এখানে পাবলিশ করা হবে কিনা। নাও আমরা যদি দেখে নিই যে আজকের হিন্দু নিউজ পেপারে এই NPR সম্বন্ধে কি বলা হয়েছে, দিস ইজ দ্য পিকচার, দ্য ডিটেলড লিস্ট। NPR কাকে বলা হয়? ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার ইজ দ্য ফুল ফর্ম, যেটা বলা হচ্ছে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য ক্রিয়েশন অফ দ্য ন্যাশনাল রেজিস্ট্রেশন সিটিজেন্স বা NRC এর যদি প্রাইমারি ধাপ দেখি সেটাই হচ্ছে NPR। NPR প্রথম 2010 সালে ক্রিয়েট করা হয় এবং সেটাকে আপডেট করা হয় 2015-16-তে। NPR কি? NPR হচ্ছে একটা ডিটেলড হাউস হোল্ড সার্ভে বা ডেটাবেস, যেটা প্রায় 19 কোটি যে ভারতীয় জনগণ বা ভারতে যে রেসিডেন্ট আছে, নট সিটিজেন, বোঝানো যাচ্ছে? সিটিজেন এবং রেসিডেন্সের মধ্যে একটা ডিফারেন্স আছে। মানে তোমরা যথেষ্ট
মানে প্রুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড বিটুইন দ্য ডিফারেন্স রেসিডেন্ট অ্যান্ড সিটিজেন। তাহলে এন্টায়ার যারা রেসিডেন্ট আছে, যারা ভারতবর্ষে আছে, তার ডেটাটাকেই বলা হয় এনপিআর। এনপিআর ডেটা কিন্তু গভর্নমেন্ট শেয়ার করতে পারে উইথ ডিফারেন্ট অর্গানাইজেশন, স্টেট এজেন্সি বা সেন্সাস ডেটা, যেটা সরকার সব জায়গায় কিন্তু শেয়ার করতে পারে না। সেন্সাস ডেটা ইজ কোয়াইট কনফিডেন্সিয়াল, সেখানে এনপিআর ডেটা ক্যান বি শেয়ার্ড উইথ দ্য গভর্নমেন্ট এজেন্সি অ্যান্ড দ্য স্টেট। তাহলে আমরা দেখে নেব এই এনপিআর মানে কি। এনপিআর মানে এটা একটা ডেটা বেস পার্টিকুলার, যারা কিন্তু ইউজুয়াল রেসিডেন্ট, অর্থাৎ যারা ভারতবর্ষে এসে ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রিতে বসবাস করছে। ইউজুয়াল রেসিডেন্ট মানে কি, ফর দ্য পারপাস অফ এনপিআর আমরা কি ধরি, এমন কোনো ব্যক্তি বা এ পারসন হু হ্যাজ রিসাইডেড ইন এ প্লেস ফর 6 months অর মোর, 6 মাস বা তার বেশি কোনো একটা জায়গায় গিয়ে পার্টিকুলার বাস করছে, তারাই কিন্তু সেখানে কমন লোকাল রেসিডেন্ট হয় এবং তারা কিন্তু এনপিআরে এনলিস্টেড থাকার জন্য এলিজিবল হয়, বা এনপিআর এলিজিবল হয় সেই সমস্ত ব্যক্তির নাম এনপিআরে এনলিস্টেড করতে। তার মানে এইভাবে আমরা একটা কম্প্রিহেন্সিভ আইডেন্টিটি ডেটাবেস অফ দ্য রেসিডেন্স ইন আওয়ার কান্ট্রি এই ডেটাটা পেতে পারি যদি আমরা এনপিআরকে কন্ট্যাক্ট করি। জেনারেলি এটাকে তৈরি করা হয় থ্রু দ্য হাউস টু হাউস এনুমেরেশন ডিউরিং দ্য হাউস লিস্টিং ফেজ অফ দ্য সেন্সাস। অর্থাৎ সেন্সাসে যখন আমরা যাই, বিভিন্ন কোয়েশ্চেনারি করি, কোয়েশ্চেন্স করি, তখনই কিন্তু হাউস লিস্টিংয়ের সাথে সাথে ডিফারেন্ট কতদিন ধরে সে সেখানে আছে এই রেসিডেন্স ক্রাইটেরিয়া হিসাবে ইন প্যারালাল টু দ্য সেন্সাস এনপিআরকেও কন্ডাক্ট করা যেতে পারে। 2010 সালে এটাকে প্রথম কালেক্ট করা হয়, যেমনটা লেখা আছে। বাট দের ইজ আ ডিফারেন্স উইথ দ্য সেন্সাস, যেখানে সেন্সাস কিন্তু পার্টিকুলারলি সেন্সাস অ্যাক্ট আছে, আমরা দেখলাম সেন্সাস অ্যাক্ট 1948 ভিত্তিতে সেন্সাস কন্ডাক্ট করা হয়। বাট এনপিআরকে কিন্তু কন্ডাক্ট করা হয় সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অ্যাকর্ডেন্সে এবং সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড রুলস 2003 আন্ডারে এটাকে কিন্তু গভর্ন করা হয়। এবং এখানে ম্যান্ডেটরি কি, যারা ইউজুয়াল রেসিডেন্ট 6 মাস বা তার বেশি সময় ধরে একটা জায়গায় আছে, তাদের শুধু লিস্টটাকেই বলা হয় এনপিআর এর লিস্ট। নাও আমরা যদি দেখি সিগনিফিকেন্স কি, এনপিআর ডেটা আমাদের কেন লাগবে, বিকজ উই ক্যান হ্যাভ দ্য স্ট্রিমলাইন আইডিয়া উইথ রেসপেক্ট টু দ্য রেসিডেন্টস অ্যাক্রস দ্য ভেরিয়াস প্ল্যাটফর্ম। ফর ইনস্ট্যান্স, it is a common to but it is very easier to find a different date of birth of a person on different government documents. NPR will eliminate that. আমরা বুঝতে পারবো যে পার্টিকুলার একজন পার্সনের কি বায়োডেটা আছে সেটা আমরা জানতে পারবো। টার্গেটেড, যদি আমরা গভর্নমেন্ট বেনিফিশিয়ারি, পার্টিকুলার দেখা যায় অনেক জায়গায় দুটো জায়গা থেকে একটা মানুষের নাম ইনলিস্টেড আছে, কিন্তু সে একটা জায়গায় ধরো এ প্লেসে আছে 6 মাসের বেশি, কিন্তু তার নাম বি প্লেসে আছে, অ্যান্ড হি ইজ গেটিং দ্য বেনিফিট ফ্রম বোথ দ্য টু প্লেসেস। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ান আইডেন্টিটি কার্ড যদি আমাদের পরবর্তীকাল ইস্যু করতে হয়, এনপিআর ক্যান বি ওয়ান সাচ টুল, যার মাধ্যমে গভর্নমেন্ট কিন্তু ইউজ করতে পারে। নাও যদি দেখি, দিস ইজ দ্য কনসেপ্ট অফ ভেরি ইম্পর্টেন্ট ডিবেটেবল এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ দ্য সিটিজেন। তার সাথে এনপিআর কি কি ডিফারেন্স? প্রথমত আমরা যেটা দেখলাম, এনপিআর ইজ দ্য ফার্স্ট স্টেপ। শুধুমাত্র এনপিআর কিন্তু রেসিডেন্টের যে লিস্ট বা রেসিডেন্সিয়াল লিস্টকেই ইনক্লুড করে, বাট এনআরসি ইজ দ্য এন্টায়ার ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন, যেখানে কিন্তু এনআরসি কিন্তু ইজ দ্য ব্রডার অ্যাম্বিট। অ্যান্ড এটা যদি এনআরসি হয়, এনআরসির মধ্যে একটা ছোট্ট ডোমেন হচ্ছে এনপিআর। বোঝা গেল? এনআরসি কি? এনআরসি হচ্ছে কিন্তু ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন। নাও ইট ইজ এ রেজিস্টার যেটা প্রিপেয়ার করা হয় আফটার দ্য কন্ডাক্ট অফ 1951 সেন্সাস, যেখানের মাধ্যমে আমরা দেখতে পাই যে শোয়িং করে হাউসেস অফ অর দ্য হোল্ডিংস ইন এ সিরিয়াল অর্ডার ইন্ডিকেটিং এগেনস্ট ইচ হাউস অর holding the number and the names of the person staying therein. আমরা এনআরসির যে প্রথম ডেটা ফর দ্য অনলি ওয়ান্স পাবলিশ হয় 1951 আসাম ইজ দ্য ফার্স্ট স্টেট যেখানে কিন্তু আপডেট করা হয় এনআরসি লিস্ট। ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ওয়ান লাইনার কোয়েশ্চেন্স এখানে করা যেতে পারে। নাও আজকের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সেন্সাস অ্যান্ড এনপিআর। আমরা অলরেডি বললাম লিগাল অরিজিনে ডিফারেন্স আছে। সেন্সাস 1948 সেন্সাস অ্যাক্ট দ্বারা গভর্ন করা হয়, এনপিআর সিটিজেনশিপ রুলস 2003 দ্বারা গভর্ন করা হয়। সেন্সাসের পারপাস হচ্ছে অ্যাসেসমেন্ট করা, পলিসি করা, প্ল্যানিং করা। বাট এনআরসি তৈরির আগে আমরা যদি প্রাইমারি রেসিডেন্সিয়াল লিস্ট ভাবতে চাই, দ্যাট ইজ দ্য এনপিআর। ইনফরমেশন আমরা সেন্সাস থেকে কি পাই? লিটারেসি রেট কত, মাইগ্রেশন কত, এমপ্লয়মেন্ট, ইনকাম, সেক্স রেশিও কত, এগুলো পাই। বাট এনপিআর থেকে আমরা বার্থ ডিটেলস পাই, সে কোন জায়গায় জন্মগ্রহণ করেছে, কতদিন ধরে এখানে আছে, এই রিলেটেড তথ্য আমরা এনপিআর থেকে পাই। ডেটা প্রাইভেসি কি বললাম? এনপিআর এর ডেটা নন কনফিডেন্সিয়াল, গভর্নমেন্ট কিন্তু শেয়ার করতে পারে ডিফারেন্ট এজেন্সি, স্ট্যাটিস্টিক্যাল বডি অ্যান্ড উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। বাট সেন্সাসের ডেটা কিন্তু অ্যানোনিমাস রাখা হয়, মানে সেন্সাসের যে
ওভারঅল ডেটা মানে কোন বাড়িতে গেছে তার যে মাইক্রো ডিটেলস সেগুলো কিন্তু পাবলিশ করা হয় না, আমরা জাস্ট ব্রডার ডিটেলস পাই যে ফর এক্সাম্পল লিটারেসি রেট কত, ফর এক্সাম্পল সেক্স রেশিও কত, কিন্তু পার্টিকুলার একজন ব্যক্তির নাম তার যে বায়োডেটা সেটা কিন্তু সেন্সাসে পাবলিশ করা হয় না। অন দি কন্ট্রারি এনপিআরে কিন্তু আমরা ডিটেলস, ফর এক্সাম্পল তোমার বাড়ি কলকাতা কোথায় বাড়ি, তোমার বাড়িতে কতজন আছে, তুমি কোন রেসিডেন্সে থাকো, সমস্ত ডেটা কিন্তু এনপিআরে চলে আসে। সো দিস ইজ দ্য বেসিক ডিটেলস বিটুইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেন্সাস অ্যান্ড এনপিআর. Now moving to the next portion of the article, that is the this is the fourth article of the day. Archaeological Survey of India allows retired Tamil Nadu archaeologists to prepare report on the Kiladi excavation. Very important, some key terms. One is the Archaeological Survey of India, another is the Kiladi excavation. আমরা already Archaeological Survey of India নিয়ে বারংবার ডিসকাশন করেছি। আমরা জানি Alexander Cunningham is considered as the father of Archaeological Survey of India, and Archaeological Survey of India is associated for the excavation of different ancient materials এবং preservation of ancient monument in our country. এরপর আমরা দেখব কিলাডি এক্সকাভেশন, এটা আমরা দেখব তামিলনাড়ুর সাথে অ্যাসোসিয়েটেড একটা এক্সকাভেশন বা একটা আর্কিওলজিক্যাল সাইট যেখানে এক্সকাভেশন করা হচ্ছে, ইট ইজ আন্ডার ওয়ে, এবং সেইটা যদি অ্যাসোসিয়েটেড হয়েছে আমাদের কোন সিভিলাইজেশনের সাথে, এটা একটা আরবান সিভিলাইজেশন অ্যান্ড হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ব্যাক ইন দ্য সঙ্গম এজ। দিস আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস। আমরা যদি দেখি 2017 নাগাদ তামিলনাড়ু স্টেট ডিপার্টমেন্ট আর্কিওলজিক্যাল সাইটের তরফ থেকে এক্সকাভেশন শুরু করা হয় এবং বিভিন্ন ধরনের যে আরবান সেটেলমেন্ট, বিভিন্ন অ্যান্টিক্স artifacts এগুলো কিন্তু আমরা কালেক্ট করতে পারি ফ্রম দ্য কিলাডি সাইট। সো দিস ইজ ওয়ান such important news that I have already discussed repeatedly in previous class. আজকের দিনে জাস্ট একটা কুইক রিক্যাপ ছিল। নেক্সট আমরা যদি দেখি ওয়ান লাইনার ফরম্যাটে কোয়েশ্চেন আসতে পারে যে কোন স্টেট গভর্নমেন্ট কিন্তু প্র্যাকটিস মানে অ্যালাউ করেছে হোমিওপ্যাথসদের টু প্র্যাকটিস দ্য অ্যালোপ্যাথি, বাট উইথ দিস অ্যানাউন্সমেন্ট দেয়ার আর সার্টেন কন্ট্রোভার্সি অ্যান্ড কন্ট্রোভার্সি ইজ ভেরি ভায়াবল, কারণ বিকজ হোমিওপ্যাথি ইজ আ ডিফারেন্ট স্টিং, ইট ইজ পার্ট অফ দ্য ন্যাচারাল ট্রিটমেন্ট ফেনোমেনা। সেখানে দাঁড়িয়ে অ্যালোপ্যাথি প্র্যাকটিশনারদের যে প্রসেস অফ ট্রিটমেন্ট দ্যাট ইজ কমপ্লিটলি অপোজিট, অ্যান্ড হোমিওপ্যাথির সাথে হোমিওপ্যাথি যারা পড়েছেন তাদেরকে জাস্ট 1 ইয়ারের একটা অ্যাডিশনাল মানে ফার্মাকোলজি কোর্স করানোর মাধ্যমে তাদের যদি অ্যালাউ করে দেওয়া হয় ইন দ্য অ্যালোপ্যাথি, দেয়ার উইল বি সার্টেন প্রবলেমস। সেটা কোন স্টেটে হয়েছে? ইন দ্য স্টেট অফ মহারাষ্ট্র। জাস্ট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়ালস তোমাকে যদি জানতে চাওয়া হয় হোয়াট ইজ দ্য প্রবলেম, তোমরা জাস্ট বলবে দিস ইজ দ্য পার্ট অফ দ্য Ayush system, okay, alternative medicine system, that is the natural phenomena of the healing and the curing the disease from the একদম তুমি ইনসাইড থেকে যদি কোনো রোগের যে কজ সেটাকে এলুমিনেট করতে চাও তাহলে কিন্তু অ্যালোপ্যাথি কান্ট ডু দিস বিকজ ইট ইজ এ প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, এবং অ্যালোপ্যাথির মাধ্যমে কিন্তু তুমি হয়তো মানে টেম্পোরারি সাপ্রেশন করতে পারো, বাট এই যে জায়গায় হোমিওপ্যাথি বা এই যে অল্টারনেটিভ মেডিসিন সিস্টেম, এই আয়ুষের ফুল ফর্ম তোমার থেকে জানতে চাওয়া হতে পারে আয়ুর্বেদিক, ইউনানি, ইয়োগা, সিদ্ধা এবং হোমিওপ্যাথি। এ ফর আয়ুর্বেদিক, ইউনানি, সরি ওয়াই ফর ইয়োগা, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি। এই যে সিস্টেম তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। রিসেন্ট আয়ুষ মিনিস্টার কে আছেন? আয়ুষ মিনিস্ট্রি একটা ইন্ডিভিজুয়াল আছে, আলাদা আছে, তার সাথে কখনো আমরা অ্যালোপ্যাথি মেডিসিন সিস্টেমকে অ্যাসোসিয়েট করতে পারি না, অ্যালাইন করতে পারি না অ্যাজ পার দ্য স্টেটমেন্ট অফ দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। দিস ইজ দ্য নিউজ অফ দ্য ডে। ওকে, মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল অফ দ্য ডে। নাও আমরা এডিটোরিয়াল পেজে আসবো। এডিটোরিয়ালের আগে বেশ কিছু আরও এক্সট্রা আর্টিকেল আছে। First article is that Nistar, India's first indigenously diving support ship inducted. এই নামটা মনে রাখবে, আইএনএস নিস্তারকে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে বিশাখাপত্তনমে তৈরি করা হচ্ছে। 75% ইন্ডিজিনিয়াস কন্টেন্ট দিয়ে এই নেভাল শিপকে তৈরি করা হয় এবং রিসেন্টলি এটা ইন্ডাক্টেড করা হয় ইন দ্য ইন্ডিয়ান নেভি, অ্যান্ড দ্য name of that particular naval ship is the Nistar. Okay. নেক্সট আমরা যদি দেখি ইন্ডিয়া আফ্রিকা মাস্ট ওয়ার্ক সাইড বাই সাইড পে সে প্রাইম মিনিস্টার ইন দ্য নামিবিয়া। ইন হিজ রিসেন্ট ভিজিট প্রাইম মিনিস্টার কিন্তু এমফাসাইজ করেছে ইন দ্য ইন্ডিয়ান কোঅপারেশন সাপোর্ট অ্যান্ড এনহান্সমেন্ট অফ দ্য ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপ উইথ দ্য নামিবিয়া। নামিবিয়া কি? নামিবিয়া একটা আফ্রিকান কন্টিনেন্ট। আফটার কনক্লুডিং দ্য ব্রাজিলস
হোস্টেড ব্রিক্স সামিট, প্রাইম মিনিস্টার নামিবিয়াতে ভিজিট করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া সিক করেছে কোঅপারেশন। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া বলেছে ইট ইজ নট দ্য টাইম টু কম্পিট বাট কোঅপারেট উইথ ইচ আদার। নামিবিয়া ইজ মানে ওয়ান সাচ কান্ট্রি যাকে কিন্তু প্রাইম মিনিস্টার কনগ্র্যাচুলেট করেছে বিকজ নামিবিয়াতে কিন্তু আমাদের কান্ট্রির যে ইউপিআই ডিজিটাল পেমেন্ট সিস্টেম অ্যাকসেপ্টেড হয়েছে এবং নামিবিয়া অ্যাডপ্ট করার জন্য প্রাইম মিনিস্টারের তরফ থেকে কনগ্র্যাচুলেশন লে করা হয়েছে। নাও আমরা জাস্ট দেখি, ইফ উই জাস্ট সি দ্য লোকেশন অফ দ্য নামিবিয়া, one second, this is the Namibia, it is the African continent এবং নামিবিয়া হচ্ছে আমরা যদি দেখি সাউথ ওয়েস্টার্ন আফ্রিকা, আমরা যদি আফ্রিকার লোকেশন দেখি এই সাইডে অর্থাৎ সাউথ ওয়েস্টার্ন সাইডে নামিবিয়া লোকেটেড। নামিবিয়া কিন্তু অফার করে অ্যাক্সেস টু দ্য আটলান্টিক ওশিয়ান এবং ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিক গেটওয়ে টু দ্য আফ্রিকার ইন্টেরিয়ার পোর্শনে ঢোকার একটা স্ট্র্যাটেজিক গেটওয়ে। ক্যাপিটালের নাম মনে রাখবে, নেইবারিং কান্ট্রি হিসেবে আঙ্গোলা, জামিবিয়া, বতসোয়ানা এগুলো ইম্পর্টেন্ট। সাউথ আফ্রিকা অলসো is the neighboring country of Namibia. Major রিভারের মধ্যে অরেঞ্জ রিভার, জামভেজি রিভার এগুলো ইম্পর্টেন্ট। এবং নামিবিয়ার যদি ডেজার্ট দেখি এটা হাইপার অ্যারিড এবং ওয়ান অফ দ্য রিচেস্ট রিজার্ভার অফ দ্য ডায়মন্ড অ্যান্ড ইউরেনিয়াম। তাহলে আমরা এরপর যদি নামিবিয়াকে দেখি কালাহারি ডেজার্ট ইজ অলসো এ পার্ট, যেটা কিন্তু নামিবিয়া, সাউথ আফ্রিকা এবং বতসোয়ানা এই তিনটে কান্ট্রির মধ্যে লোকেটেড। অ্যান্ড নামিবিয়ার মধ্যে দিয়ে আমরা যদি দেখতে পারি দিস ইজ দ্য ফ্লোয়িং অফ দ্য অরেঞ্জ রিভার। ওকে, now one more article and the last article from the newspaper, that is the concept of আচ্ছা তার আগে একটা ওয়ান লাইনার ভেরি ইন্টারেস্টিং নিউজ, সেটা হচ্ছে মিস্টার শুক্লা যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেছেন তিনি সেখানে কিন্তু স্পেসে ফার্মার হিসাবেও কিন্তু টার্ন আউট হয়েছেন। দিস ইজ এ সাইড রিজন, তিনি কিন্তু স্পেসে দুটো গাছকে গ্রো করিয়েছেন এবং সেই পার্টিকুলার টাইপ হচ্ছে ফেনুগ্রিক, ভেরি ইম্পর্টেন্ট ন্যাচারাল রিসোর্স। আমরা যদি দেখি ফর এ হেলদি বডি ফেনুগ্রিক কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রিন গ্রাম এগুলো তিনি গ্রো করেছেন। দিস ইজ দ্য ওয়ান সাচ এ, তোমরা মনে রাখতে পারো ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে জাস্ট তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট, This is the news যেখানে বলা হচ্ছে FATA comments on the state financing of terror reinforce India's position on Pakistan. India played key role in bringing out FATF report on terrorist financing. There are several discussions of the FATF. এখান থেকে দাঁড়িয়ে আমাদের জানতে হবে যে FATF কি। FATF is the Financial Action Task Force. This is the official logo of the FATF. FATF এর যদি আমরা দেখি স্ট্যাবলিশ করা হয় G7 কান্ট্রি সামিটে 1989 প্যারিসে। এর যদি আমরা আমি অ্যাবাউট ধরে নিই, FATF একটা যদি আমরা দেখি গ্লোবাল লেভেলে মানি লন্ডারিং এবং টেররিস্ট ফাইন্যান্সিংয়ের একটা ওয়াচডগ। আমাদের কান্ট্রিতে যদি মানি লন্ডারিংয়ের ওয়াচডগ বলি আমরা বলবো ED ইজ দ্য ওয়াচডগ অফ দ্য মানি লন্ডারিং, হোয়াইল গ্লোবাল লেভেলে FATF ইজ দ্য প্রাইমারি রেসপন্সিবল বডি টু মেনটেন সাচ থিং। অবজেক্টিভ কি, মানি লন্ডারিং যাতে না হয়, টেররিস্ট ফাইন্যান্সিং না হয়, কোনো কান্ট্রি যেন তাদের মধ্যে কোনো উইপন এক্সচেঞ্জ না করে, মাস ডিস্ট্রাকশন উইপনের তৈরি না করে, যাতে কিন্তু সেখানে টেররিস্ট বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিকে সাপোর্ট করা যায়। এগুলোর মধ্যে দাঁড়িয়ে কারেন্টলি 37 মেম্বার জুরিসডিকশন আছে, দুটো রিজিওনাল অর্গানাইজেশন আছে যেগুলো ইউরোপিয়ান কমিশন, গালফ কাউন্সিল বা গালফ কোঅপারেশন কাউন্সিল GCC, এগুলো হচ্ছে কামস আন্ডার দ্য অ্যাম্বিট অফ দ্য FATF। এবং আমরা যদি দেখি হেডকোয়ার্টার কোথায়, প্যারিসের হেডকোয়ার্টার। ইন্ডিয়া বিকামস দ্য মেম্বার, অবজারভার হিসাবে জয়েন করে 2006 এবং 34th ফুল টাইম মেম্বার হয় 2010-এ। নেক্সট আমরা যদি দেখি FATF এর মেনলি দুটো লিস্ট আছে, ওয়ান ইজ দ্য গ্রে লিস্ট, অ্যানাদার ইজ দ্য ব্ল্যাক লিস্ট। কোনো কান্ট্রিকে যদি গ্রে লিস্টে রাখা হয় তার মানে তার মধ্যে মনিটরিং বা ভিজিলেন্স বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই সমস্ত কান্ট্রিকে ইনক্লুড করা হয় যাদের মনে করা হয় FATF এর তরফ থেকে দে ক্যান বি দ্য সেফ হেভেন ফর সাপোর্টিং টেরর ফান্ডিং অ্যান্ড মানি লন্ডারিং। স্যার এই কান্ট্রিগুলোর ওপর কিন্তু ওয়ার্নিং দেওয়া হয় যাতে তারা তাদের ইলিগাল অ্যাক্টিভিটি, মানি লন্ডারিং, টেররিস্ট সাপোর্ট বন্ধ করে এবং সেটা যদি কন্টিনিউয়াসলি কিছুদিন গ্রে লিস্টে থাকে তাহলে সেই কান্ট্রিকে সাবসিকুয়েন্টলি ব্ল্যাক লিস্টে কিন্তু এন্টার করিয়ে দেওয়া হয়। এবং ব্ল্যাক লিস্টে যদি কোনো কান্ট্রিকে এন্টার করানো হয়, কমপ্লিটলি যদি তাদের মানি লন্ডারিংয়ের অ্যাক্টিভিটির ওপর স্ট্রিক্ট ভিজিলেন্স রাখা হয় এবং মেনলি সমস্যা হয় সেখানে ইন্টারন্যাশনালি কান্ট্রিকে কিন্তু বয়কট করা হয়, তার ফান্ডিং বন্ধ করে দেওয়া হয়। সাম অফ দ্য কান্ট্রিজ
which are presently in the blacklist. They are Iran, North Korea and the Myanmar. Mainly grey listed country হলে কি কনসিকুয়েন্স হয়, প্রথমত সেই কান্ট্রির মধ্যে ইকোনমিক স্যাংশন পড়ে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, IMF, ADB ব্যাঙ্ক থেকে কোনো রকম লোন তাদের স্যাংশন করে দেওয়া হয় না, প্রবলেমস ইন গেটিং লোন অলরেডি ডিসকাসড, রিডাকশন ইন ইন্টারন্যাশনাল ট্রেড এবং ইন্টারন্যাশনাল বয়কট। জাস্ট আমরা দেখলাম FATF দুটো লিস্ট, তাহলে গ্রে লিস্ট অ্যান্ড ব্ল্যাক লিস্ট, এবং ইরান, নর্থ কোরিয়া, মায়ানমার তিনটে কান্ট্রি এখন ব্ল্যাক লিস্টে আছে। 1989 G7 সামিট থেকে প্যারিসে এই FATFকে তৈরি করা হয় এবং 2001 onwards it expanded to include terror financing, headquarter France. Okay, so this is the all important facts with respect to the FATF country. Now এবার আমরা চলে আসবো আমাদের এডিটোরিয়াল ডিসকাশনে। দেয়ার আর সাম ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস আমরা ডিসকাস করব, যেটার মধ্যে ব্রিক সামিট নিয়ে একটা ডিসকাশন আছে, বাট আজকে আমরা এটা নিয়ে পড়বো না, বিকজ উই হ্যাভ রিপিটেডলি কমপ্লিটেড মাল্টিপল টাইমস অল দ্য ডিটেলস অ্যান্ড ইম্পর্টেন্ট আপডেটস রিগার্ডিং দ্য 17th ব্রিক সামিট হেল্ড ইন Rio de Janeiro. Now next article, Israel has failed to solve the Persian puzzle, not need to be read. তোমরা যদি চাও তাও নিজেদের মতো পড়ে নিতে পারো, বাট সাম ইম্পর্টেন্ট পয়েন্টস, দ্যাট ইজ দ্য ডেথ বাই নেগলিজেন্স, এটা আমরা ডিসকাস করব, এবং আমরা যেটা ডিসকাস করবে এন্ড কাস্টোডিয়াল ব্রুটালিটি, বিগিন দ্য ক্রিমিনাল জাস্টিস টু রিফর্ম। ওকে, নাও লুক অ্যাট দিস পিকচার। দেখো, আমরা বিভিন্ন সময় দেখি রেল লাইনের ওপর দিয়ে দেখো সাইকেল নিয়ে চলে যাচ্ছে, পারাপার হচ্ছে, কোনো ধরনের সিগন্যাল নেই, বা অনেক সময় আমরা দেখা যায় এই যে সিগন্যাল, এটা কোনো একজন মানুষ দ্বারা কন্ট্রোল হয়, তাকে বলা হয় ম্যানড লক সিস্টেম বা লক গেট। ওকে, ভার্সেস আর একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় আনম্যান্ড লক গেট, এটাকে বলা হয় অটোমেটেড লক গেট। ঠিক, দিস ইজ দ্য অটোমেটেড লক গেট। ওকে, দিস ইজ দ্য ম্যান্ড লক গেট। দেখবে তোমরা যখন রেলওয়ে পারাপার করবে, এরকম একটা অফিস থাকে, এখানে একজন ব্যক্তি থাকে, তিনি মানে কানেক্টেড থাকেন রেলওয়ে সার্ভিসের সাথে, এবং তিনি অপারেট করেন যে গ্রিন সিগন্যাল কখন রেড করতে হবে, কখন রেল লাইন বন্ধ করতে হবে, বা কখন এই রেল লাইন খুলে দিতে হবে। ওকে, বাট আনম্যান্ড রেল লাইনে কিন্তু এটা অটোমেটিক গ্রিন হয়ে যায় সিগন্যাল, যাতে ট্রেন দাঁড়িয়ে যায়। আবার যদি মানে এটা যখন খোলে তখন সিগন্যাল রেড থাকে যাতে কোনো ট্রেন না আসে, আবার এটা যখন বন্ধ থাকে সিগন্যাল কিন্তু অটোমেটিক্যালি গ্রিন থাকে যাতে কিন্তু ট্রেন চলাচল করতে পারে। আজকের এডিটোরিয়ালে এটা ডিসকাশন করা হয়েছে যে ডেথ বাই নেগলিজেন্স, কী ঘটনাটা ঘটেছে, এবং রেলওয়ে মাস্ট ইনশিওর ইন্টারলকড গেট অ্যাট অল ম্যান্ড লেভেল ক্রসিং। কি বলা হয়েছে? প্রথমত, দিস ইজ ওয়ান ভেরি আনফর্চুনেট ইভেন্ট, যেখানে দেখা যায় তামিলনাড়ুতে কিন্তু একটা পার্টিকুলার জায়গায় এরকম গেট পড়েছিল, কিন্তু সেই গেটটা প্রপারলি গেট খোলা ছিল প্রপারলি, সেখানে হয়তো কমিউনিকেশন হয়নি, এবং একটা স্টুডেন্ট ভ্যান সেই রেল গেটটা ক্রস করার সময় তার সাথে কলিশন হয় একটা স্পিডি রেলের, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা হতাহত হয়। মানে দেখো, একটা স্কুল গাড়ি সেখানে ক্রস করছিল, এবং ডিসপাইট কনফ্লিক্টিং ক্লেমস সেখানে রেল গেট কিন্তু ইন্টারলকড লেভেলের একটা রেল গেট ছিল, মানে সেখানে দাঁড়িয়ে কিন্তু ট্রেন পাস করছে জেনে গেটটা লক করার কথা ছিল, কিন্তু সেখান দিয়ে পারাপার হচ্ছিল এবং ট্রেন অ্যাপ্রোচ করে যায় এবং হতাহত সংখ্যা বাড়ে। বাট এরপরে আমরা মেন এডিটোরিয়ালে যে এসেন্স সেটা পড়ব। বলা হয়েছে এই যে অ্যাক্সিডেন্টের যদি আমরা হাটে যাই, সেখানে দেখা যাবে যে সেখানে ইউজ করা হচ্ছিল কি নন ইন্টারলকড ম্যান্ড লেভেল ক্রসিং, আনলাইক ইন্টারলকড গেট। সেই ইন্টারলকড গেটের মানে কি? ওয়্যার ট্রেন সিগন্যালস টার্ন গ্রিন অনলি ওয়েন গেটস আর সিকিউরলি লকড, অর্থাৎ ম্যান্ড ইন্টারলকড গেট ভার্সেস ম্যান্ড লেভেল ক্রসিং কি হয়? ম্যান্ড লেভেল ক্রসিংয়ে একজন ব্যক্তি থাকে, তিনি কিন্তু অপারেট করেন যে কখন দরজা বন্ধ করে দিতে হবে, কখন দরজা খুলে দিতে হবে লেভেল ক্রসিংয়ের, এবং যখন দরজা বন্ধ থাকবে তখন সিগন্যাল গ্রিন হবে, যখন দরজা ক্লোজ থাকবে সিগন্যাল রেড থাকবে। সো এই যে জায়গাটা সিগন্যালের যে কন্ট্রোলিং উইথ দ্য opening and the closing of the door, it is actually manually controlled, but এখানে দেখা যায় অনেক সময় হিউম্যান এরর আসতে পারে। দেখা গেল সিগন্যাল গ্রিন আছে, ট্রেন চলছে সেই লাইনে, কিন্তু দেখা যাচ্ছে দরজা প্রপারলি লক হয়নি, মানুষ সেখান দিয়ে পারাপার করতে শুরু করে দিয়েছে, অ্যান্ড দ্যাট কজেস দ্য প্রবলেম। বাট এখানে যদি আমরা এই যে ইন্টারলকড গেট ইউজ করি, প্রত্যেকটা লেভেল ক্রসিংয়ে ইন্টারলকড গেট থাকে, তাহলে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এটা ইন্টারকানেক্টেড থাকবে, যে দরজা যদি প্রপারলি লক থাকে তবেই সিগন্যাল গ্রিন থাকবে, তবেই কিন্তু সেখান দিয়ে রেল লাইন পাস করতে পারবে বা রেল পাস করতে পারবে। দিস ইজ দ্য ওয়ান আটমোস্ট নিড অফ দ্য আওয়ার, কারণ এখানে দাঁড়িয়ে নন ইন্টারলক যদি গ্রেড সিস্টেম থাকে, সেখানে কিন্তু অ্যালার্টনেস
কম্প্রোমাইজড হতে পারে। গেট কিপার অনেক সময় দেখা যাচ্ছে জাজমেন্ট ভুল করলো এবং কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেল। আমরা যদি অক্টোবরের লাস্ট ইয়ারের রিপোর্ট দেখি তাহলে 11,000-এর কাছাকাছি ম্যান্ড লেভেল ক্রসিংকে ইন্টারলকড করে দেওয়া হয়, অর্থাৎ অটোমেটিক ইন্টারলক সিস্টেমকে ইউজ করানো হয়। এরপরে আমরা যদি সাদার্ন রেলওয়ে জোন, যেখানে এই ইনসিডেন্টটা হয়েছে তামিলনাড়ু স্টেটে, এই পুরো সাদার্ন রেলওয়ে জোনকে দেখি তাহলে লাস্ট ইয়ারও দেখব 300খানা গেট কিন্তু রিমেন নন ইন্টারলকড, অর্থাৎ 300খানা এমনও মানে পাড়াপাড়ে জায়গা আছে যেগুলো কিন্তু এখনও নন ইন্টারলকড অবস্থায় পড়ে রয়েছে। দেয়ারফোর রেলওয়ে ইউনিয়ন হ্যাজ লং ফ্ল্যাগড দ্য প্রেশার গেটকিপার ফেস ফ্রম ইমপেশেন্ট মোটরিস্ট। অনেক সময় দেখা যায়, তোমরা রিলেট করতে পারবে, এই যে পাড়াপাড়ের ক্রসিংগুলোয়, রেল ক্রসিংগুলোয় প্রচুর সময় ধরে, ধরো আধ ঘন্টা 30 মিনিট বা 45 মিনিট ধরে রেল গেট খোলা হয় না, ফলে প্রচুর মানুষ দাঁড়িয়ে যায়, মোটর সাইকেল প্রচুর হর্ন মারতে থাকে এবং অনেক সময় দেখা যায় এই গেটকিপাররা ইমপেশেন্ট হয়ে যায়, হয়তো প্রপার জাজমেন্ট করতে পারে না। 2-3 মিনিটের দূরে থাকা রেল আছে, সেখানে হয়তো সিগন্যাল চেঞ্জ করলো না, গেট খুলে দিল, মানুষ পাস করতে শুরু করে দিল এবং ট্রেন এসে গেল এবং একটা ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। এরপর বলছে যে পার্মানেন্ট সলিউশন এখান থেকে কি হতে পারে, যে প্রত্যেকটা যে এই ধরনের রেল ক্রসিংয়ের জায়গা সেখানে কিন্তু কনস্ট্রাকশন করতে হবে রোড, ওভারব্রিজ বা আন্ডারপাস, হয় রেল লাইনের ওপর দিয়ে ব্রিজ তৈরি করো অথবা আন্ডারপাস তৈরি করো। বাট দিস আর অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট প্রবলেম, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ হার্ডেলস আসবে, ল্যান্ড অ্যাকুইজিশন প্রবলেম আসবে, মানুষের জমি অধিগ্রহণ সম্বন্ধে প্রচুর সমস্যা আসে, যেখান থেকে দাঁড়িয়ে আন্ডারপাস বা ওভারপাস বা যে ফ্লাইওভার সেগুলো করা যায় না। ফর এক্সাম্পল এখানেও আমরা যদি দেখি সাদার্ন রেলওয়ের একটা জায়গায় কালেক্টর কিন্তু ক্লিয়ার করতে পারেননি যে রেলওয়ে ফান্ডেড আন্ডারপাস তৈরি করার জন্য 1 বছরের চেষ্টার পরও কিন্তু সেই জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ সহায়তা আসেনি, এমনটাই দাবি করা হয়েছে। বলা হয়েছে আনটিল পার্মানেন্ট সলিউশন, যেখানে হয় আন্ডারপাস নয় যদি আমরা দেখি রোড, ওভারব্রিজ তৈরি করা হচ্ছে, ততক্ষণ কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে মাস্ট আর্জেন্টলি প্রায়োরিটাইজ দ্য কনভার্সন অফ নন ইন্টারলকড ক্রসিং টু দ্য ইন্টারলকড ওয়ান, হিউম্যান লাইফস ডিপেন্ড অন ইট। বোঝা গেল? আশা করি সবটা আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। নাও মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল অফ দ্য ডে, দ্যাট ইজ দ্য ক্রিমিনালাইজেশন, যেখানে আমরা দেখবো যে ডিফারেন্ট কেসে ইট ইজ স্টার্টেড উইথ এ ভেরি ওয়ান্ডারফুল অ্যানেকডোট, এবং সত্য একটা ইনসিডেন্টকে সাইট করা হয়েছে টু বিগিন দিস এডিটোরিয়াল। বলা হয়েছে 2021 থেকে 25-এর মধ্যে দাঁড়িয়ে সিরিয়াস কাস্টোডিয়াল ডেথসের আমরা রিপোর্ট পাই। কাস্টোডিয়াল ডেথস মানে কি, জেলখানায় যখন কোনো কাস্টাডি, মানে কিন্তু এখানে পুলিশ কাস্টাডির কথা বলা হয়েছে, যখন থানায় নিয়ে যাওয়া হয় সেখানে দাঁড়িয়ে দেখা যায় যে পুলিশরা ব্রুটালি কোনো একজন মানুষকে এমন মারলো সে কিন্তু মারা যাচ্ছে। ফর এক্সাম্পল একটা চেন্নাইয়ের একটা ইনসিডেন্ট, 25 বছরের একজন ব্যক্তিকে কাস্টাডিতে 1 ঘন্টা ঢোকানোর পর হয়তো এমনভাবে মারা হয়েছিল তিনি মারা গেছেন। অটোপসি রিপোর্ট বলেছে মাল্টিপল ইনজুরি আছে বডিতে। 2024 সালে দেখা যাচ্ছিল একজন ব্যক্তিকে খুব পিটি একটা ছোট্ট চুরির অপরাধে, থেফট অ্যালিগেশনে কিন্তু মারা হয় এবং পুলিশ কাস্টাডিতে তিনি মারা যান। থার্ড কেস যদি বলা হয়, বিভিন্ন সময় দেখা যায় নর্মাল সাসপিসিয়াস সার্কামস্ট্যান্সেসে কিন্তু মারা হয়। একজন অটোরিকশা ড্রাইভারকে কিন্তু তুলে আনা হয় এবং 30 ইয়ার্স বয়সে তিনি মারা যান, কারণ তাকে কিন্তু টর্চার করা হয় না পুলিশ কাস্টাডি। একজন ব্যক্তি মারা গিয়েছেন 44 উন্সের সাথে, তার বডিতে 44টা ক্ষত দাগ পাওয়া গেছে, তার শরীর থেকে পাওয়া গেছে সিগারেট বার্নসের এভিডেন্স, এবং দেখা গেছে যে ফোর্সড এক্সপোজার টু নার্কোটিক্স, তাকে নার্কোটিক্স দিয়ে ফোর্সড এক্সপোজার করা হয় ইন দ্য পুলিশ কাস্টাডি। এবং মৃত্যুর সময় তার লাস্ট ওয়ার্ড যদি আমরা দেখি সেটা ভেরি মানে হতাশাজনক, সেটা হচ্ছে আই ডিডন্ট স্টিল, আমি চুরি করিনি। সো দিস ইজ দ্য বিউটিফুল ইন্ট্রোডাকশন ইন দিস এডিটোরিয়াল। নাও আমরা যদি দেখি মেন কোন কোন জায়গার ওপর আলোকপাত করা হয়েছে। নর্মালাইজেশন অফ ইউজ অফ ফোর্স, পুলিশ থানায় মারা, ইট ইজ বিকাম ভেরি নর্মাল থিং, এটাকে নর্মালাইজড করে দেওয়া হয়েছে। ফেয়ারনেস দেখা না দেখা, পুলিশ মারতেই পারে, দিস কাইন্ড অফ মোরাল আমরা যদি দেখি, আমাদের মরালিটি এই জায়গায় চলে গেছে, আমরা কিন্তু জেনারেলি কোয়েশ্চেন্স করি না। আমরা যদি দেখি যে এখানে আমরা একটা ওয়েলফেয়ার ইকোনমিতে আছি, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কাস্টাডির মধ্যেও কিন্তু একজন যারা ডিটেনি আছে তার ওয়েলফেয়ার, এই জায়গাটাও দরকার। নেক্সট আমরা যদি দেখি ডিসপ্রপোর্শনেট অ্যামাউন্ট ইজ ফানেলড ইন্টু দ্য হার্ডওয়্যার সাচেস, মানে বলা হয়েছে যে এন্টায়ার জুডিশিয়াল রিফর্ম বা পুলিশ রিফর্মের জন্য যে টাকা গভর্নমেন্টের তরফ থেকে প্রত্যেক ইয়ারে অ্যালোকেট করা হয়, ফর এক্সাম্পল আমরা যদি দেখি তামিলনাড়ু গভর্নমেন্টের অ্যালোকেশন, তার মেজর পোর্শনই চলে যায় ভেহিকেল কেনায়, সার্ভেইলেন্স সিস্টেম ডেভেলপ করায়, ক্রাউড কন্ট্রোলের দিকে, কিন্তু তার খুব
ফিউ এলিমেন্টই কিন্তু আমাদের আসে পুলিশ অফিসারদের মরালিটি, ইন্টিগ্রিটি, মরাল অ্যাম্বিগুইটিকে মানে ঠিক করার জন্য, স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য এই জায়গায় কিন্তু ফান্ডিং খুব কম আসে। বাট পুলিশিং ক্যান নট মিয়ারলি বি অ্যাবাউট কন্ট্রোল, ইট মাস্ট বি অ্যাবাউট কনসাইন্স। এখানে কিন্তু আমাদের যে আত্মসচেতনতা, আত্মবোধ, সেই জায়গাটার সঙ্গে জেল বা পুলিশিং সিস্টেমকে হ্যান্ডেল করতে হবে। আমরা যদি দেখি 5% of the current annual spend redirected towards setting up district level mental health unit. Only 5% টাকা আসে যে ডিস্ট্রিক্ট লেভেলে মেন্টাল হেলথ ইউনিট তৈরি করা, ম্যান্ডেটরি কোয়ার্টারলি কাউন্সিলিং করানো, রিফ্রেশার সেন্সিটাইজেশন কোর্স চালানো, যাতে কিন্তু মরাল জায়গাটা, মরাল বা এথিক্যাল পুলিশিংয়ের এটা হচ্ছে কনসেপ্ট, যেগুলোর ওপর কিন্তু ফাংশনিং করানো হয়। বাট আমরা কিন্তু এই জায়গাটাকে কিন্তু ইগনোর করেই চলেছি। পুলিশ অফিসার্স বা যারা থানায় থাকে তাদের ওপর থেকে মানুষের কিন্তু পাবলিক ট্রাস্ট আস্তে আস্তে কমে যাচ্ছে। ইট ইজ দ্য টাইম যেখানে আমরা ইনস্টিটিউশনালাইজ করবো মেন্টাল ওয়েলনেসকে উইথ ইন দ্য ল এনফোর্সমেন্ট। এটা একটা কোনো লাক্সারি নয়, বাট ইট ইজ আওয়ার নেসেসিটি। আমরা যদি দেখি পুলিশদের ক্ষেত্রে, তারা পুলিশ অফিসাররা, তারাও আফটার অল হিউম্যান। অনেক সময় পুলিশিং জায়গাটা বলা হয় ইট ইজ ভেরি ক্রুয়েল, বা আমরা যদি দেখি হার্শ রিয়েলিটির সাথে তাদের কাজ করতে হয়, তাদের সকালে ডিল করতে হয় এমন কোনো কেস যেখানে ডোমেস্টিক অ্যাবিউজ হয়েছে, বিকাল হতে হতে তাদের দেখা যায় গ্যাং ভায়োলেশন, এই ধরনের কোনো কেস, পলিটিক্যাল প্রেশার, পলিটিক্যাল কমপ্লেন নিয়ে রাতে কাজ করতে হয়। এইরকম একটা টাফ সিচুয়েশনে সাইকোলজিক্যাল সাপোর্ট তাদের দরকার। মেন্টাল প্রেশার কী করে রিডিউস করতে হয়, বার্ন আউট করতে হয়, সেই জায়গাগুলোয় কিন্তু মেন্টাল যে স্ট্রেস অবশ্যই আসবে, কিন্তু সেই ট্রমাকে রিডাকশনের জন্য কিন্তু আমাদের প্রপার স্টেপ নিতে হবে, যাতে আউট অফ অ্যাঙ্গার কোনো একজন নিঃসহায় অসহায় মানুষ জেলের কাস্টাডিতে মারা না যান। নেক্সট, পুলিশ ট্রেনিং নিডস ট্রান্সফরমেশন। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ ট্রেনিংয়ের মধ্যে এথিক্যাল পুলিশিংকে কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে, কারিকুলাম ডিজাইন করতে হবে এমনভাবে যেখানে ইন্ডিয়ান এথিক্স, হিউম্যান রাইটস, জুরিসপ্রুডেন্স, ট্রমা ইনফর্মড ইনভেস্টিগেশন মেথড, কমিউনিটি পুলিশিং, এগুলোকে কিন্তু মানে একদম কোর লেভেলে কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে। নেক্সট আমরা যদি দেখি সিসিটিভি ক্যামেরা ইন দ্য এরিয়াজ ওয়ার পিপল আর ইন দ্য কাস্টাডি শুড বি অপারেশনাল, ট্যাম্পার প্রুফ অ্যান্ড সাবজেক্ট টু রিয়েল টাইম অডিট। আমাদের যে সিসিটিভি ক্যামেরা জেলে থাকে সেগুলোকে কিন্তু অডিট করতে হবে, তার চেক করতে হবে, টাইম বাউন্ড ইনভেস্টিগেশন করতে হবে, যাতে প্রপার ভিডিও ডকুমেন্টেশন করতে হবে ইন্টারোগেশনের সময়, যে তাদের কী প্রশ্ন করা হচ্ছে, তাদের গায়ে এমনভাবে হাত তোলা না হয় যাতে তারা কিন্তু সেই মারাটা মৃত্যু পর্যন্ত গড়িয়ে যায়। নেক্সট, ডিজিটাল সিস্টেমকে হেল্প নিতে হবে আমাদের এখান থেকে, এবং আমাদের কিন্তু ইফ উই আর উইলিং টু কনফ্রন্ট দ্য আনকমফর্টেবল ট্রুথ দ্যাট দে রিভিল, অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে ডিজিটাল সিস্টেমের আমাদের হেল্প নিতে হবে। এ নিউ পাথ ফর দ্য ল এনফোর্সমেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইনালি উই মাস্ট রি-ইমাজিন দ্য পুলিশ ইউনিফর্ম নট অ্যাজ এ সিম্বল অফ আনইল্ডিং অথরিটি। পুলিশ ইউনিফর্ম কখনো আমাদের কিন্তু আটমোস্ট অথরিটি দেয় না টু ডু সামথিং আনলফুল। সেই জায়গায় দাঁড়িয়ে এটা এমন একটা ইউনিফর্ম যেটা আমাদের কাঁধে কী দেয়, সার্ভিস দেয়, সার্ভিসের রেসপন্সিবিলিটি দেয়, হিউম্যান রেসপন্সিবিলিটি দেয়। নাও আমরা যদি এই পার্টিকুলার পার্সনের ডেট দেখি, সেটা কিন্তু আমাদের বোঝায় যে পুলিশিং হচ্ছে উইদাউট এমপ্যাথি, এবং উইদাউট এমপ্যাথি কোনো কিছু করা যায় না। উই শুড বি মোর empathetic in all such ground. To break the cycle, we must invest not just in policing but also in the emotional, ethical and structural reform of the law enforcement. Until then, every custodial date will not just mark the end of one life but also the failure of the state's moral contact with the people. Let us not wait for the next young man to cry out, I didn't steal, before dying in silence. অর্থাৎ নিশ্চুপ নিঃশব্দে মারা যাওয়ার আগে কোনো ব্যক্তিকে যেন আর এই প্রোনাউন্সিয়েশন এবং এই কাঁদতে না হয় যে আমি চুরি করিনি, এই আত্মনাদ না করতে হয়, তার আগেই কিন্তু আমাদের পুলিশ সিস্টেমে রিফর্ম আনতে হবে, অ্যান্ড দেন দ্য জাস্টিস উইল বি সার্ভড। সো দিস ইজ অল editorial discussions from the day. Just 3 questions as one liner current affairs. Recently, chief operator officer appellate কে অ্যাপয়েন্টেড হয়? সাবিয়া খান ইজ দ্য নেম। নেক্সট আমরা যদি দেখি, রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান ইনাগোরেট করেন এগ্রি টেক ইনোভেশন হাব, কোথায়? উত্তরপ্রদেশের। অ্যান্সার ইজ দ্য মিরাট। অ্যান্ড one question from today's day, that is the Hindustan Shipyard Limited, India's first indigenously built diving support vessel, Indian Navy কে তুলে ধরে, এবং তার নাম কি? তার নাম INS নিস্তার। So this is all from the day of the discussion. Hopefully you have liked the session এবং learn something new from the class. তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এইটুকখানি। তোমরা যদি কেউ আমার থেকে পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে চাও, WBCS পরীক্ষা এবং আদার যে সমস্ত পরীক্ষা স্টেট লেভেলের হয় তার প্রিপারেশন নিতে চাও উইথ দ্য হলিস্টিক চ্যাপ্টার ওয়াইজ ভিডিওস, স্টাডি মেটেরিয়ালস, নোটস অ্যান্ড দ্য অপরচুনিটি টু ইন্টারাক্ট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি তোমরা কোনো ডাউট থাকে তোমাদের সলভ করতে চাও, ইন্টারাকশন করতে চাও, আমি উইকলি ইন্টারাক্টিভ সেশনস নিই, সেখানে যদি ক্লিয়ার করতে চাও, আমার সাথে জয়েন করতে চাও, ডিপার লেভেল অফ নলেজ যেটা সিভিল সার্ভিসের জন্য দরকার সেগুলো ক্লিয়ার করতে চাও, দেন আমার ব্যাচ